আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন অত্যন্ত সচেতন দায়িত্ব সম্পর্কে। আপনার কথার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধার সঙ্গে আমরা বলছি, গত 4 বছর ধরে ফায়ার সার্ভিসের একটা রিক্রুটমেন্ট ঝুলে রয়েছে এখনো, এবং বড় কোনো ইকুইপমেন্টস এবং যে টেকনিক্যাল যে একটা যন্ত্র, যেটা যন্ত্রের মাধ্যমে আজকে যুদ্ধ জয় করতে হয়, সারা দেশ যখন বিকশিত হচ্ছে, আমরা কিন্তু এখনো যে হেচকু আর ব্লেড নিয়ে পড়ে আছি। এখন 3-4 বছর পার হয়ে যাচ্ছে, এখন একটা অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীদের নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, বারবার তারা ডেপুটেশন দিচ্ছে। তাহলে কিভাবে বলতে পারেন যে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে তারা সেই I am not the right person to say। তো এখানে তেলিয়ামুড়ার পাশের যে বিধানসভা, সেই বিধানসভার নাম কি আমরা জানতে পারি? কেন্দ্রটির নাম, বিধানসভার নাম 29 কৃষ্ণপুর, যার মাননীয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তর শ্রী বিকাশ দেববর্মা মহোদয়ের। তেলিয়ামুড়া বললেই কল্যাণী রায়। এটাই তো আমার দুর্ভাগ্য, এটা তো আমার দুর্ভাগ্য। পত্রিকা। নমস্কার ম্যাডাম, আপনি আমাদের লাইনে রয়েছেন, আমরা ত্রিপুরা পাবলিক অপিনিয়ন থেকে বলছিলাম। নমস্কার। নমস্কার, আমাদের প্রশ্নটি হচ্ছে, গতকালকে যে একজন গাড়ি চালকের সঙ্গে মিহির লাল দেবনাথ নামে একজন গাড়ির চালক প্রায় 7 ঘন্টা ধরে তিনি মৃত্যুর সঙ্গে যুঝে প্রশাসনের চোখের সামনে শেষ পর্যন্ত ওনার প্রাণ গেল, এই বিষয়টা নিয়ে কোথায় একটা গলত রয়েছে কিনা, বা স্থানীয় বিধায়িকা এখানে একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি রয়েছেন, এবং প্রায় সময় আমরা দেখি কোথায় কোনো একটা সমস্যা দেখা দিলে আপনি দৌড়ে ছুটে যান, কিন্তু গতকালকে এটা কি হয়ে গেল যেখান থেকে এত বড় একটা ঘটনার সাক্ষী থাকলো? কথা শুনুন, যেখানে ঘটনাটা ঘটেছে সেটা আমার বিধানসভা কেন্দ্র নয়, এটা মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভা কেন্দ্র। বাট এটা আমার পার্শ্ববর্তী কেন্দ্র। আর একটা মানুষের জীবন মরণ যেখানে দাঁড়িয়ে, সেখানে না আমরা কনস্টিটিউয়েন্সি দেখি, না আমরা জাত পাত ধর্ম কিংবা রাজনৈতিক রং দেখি। আমি আগরতলায় ছিলাম গত পরশুদিন রাত্রেবেলাতেই দুর্ঘটনাটা ঘটে, তো রাত্রি প্রায় 2:30-3টে নাগাদ, এবং কালকে মর্নিং অবধি রেস্কিউর কাজ চলতে থাকে। আমি ডিটেলস যেটা তথ্য জানার চেষ্টা করেছি, যেটা জানতে পেরেছি, অ্যাকচুয়ালি প্রশাসনিক গাফিলতি বলবো এটাও না, কিন্তু কারণ আজকে আমি এসডিএম সাহেব থেকে শুরু করে ডিসিএম এবং ডিজাস্টার ম্যানেজমেন্টে যে ডিসিএম কাজ করেন, অ্যাটাচড আছেন, আমি সবার সাথে দফায় দফায় কথা বলেছি, মিটিং করেছি। অ্যাকচুয়ালি এই ইনসিডেন্টটা তো প্রথম এরকম হয়েছে, তো প্রত্যেকে এটা শেষ রাতে হয়েছে, মানুষজন জমা হয়েছে, প্রচুর লোকজন এসছে, মিডিয়া এসছে, প্রশাসনিক ভাবে ফায়ার ব্রিগেড এসছে, এসডিএম ডিসিএম সাহেবরা এসছেন, ডিজাস্টারের যারা রয়েছেন ডিজাস্টারের কাজে সবাই এসছে। এখন যন্ত্রপাতিকে কি দিয়ে এটা কাটা যাবে, কি দিয়ে ড্রাইভারকে বাঁচানো যাবে, প্রচুর চেষ্টা করা হয়। কাঠ কাটার যন্ত্র আনা হয়, তারপরে লোহা কাটার যন্ত্র আনা হয়, শেষ পর্যন্ত গ্যাস কাটারও আনা হয়। কিছু মানে গাফিলতি এটা বলবো না, কিন্তু হয়তো যে সময় যে যত দ্রুততার সঙ্গে করা দরকার ছিল হয়তো ওইটা হয়নি, আমি জানি না সেটা তখনকার সময়ে যারা ওই সময়ে ছিলেন, কিন্তু আমি নিজে যেটুকুনি দেখেছি যে গ্যাস কাটার আছে, তারপর কাঠ কাটার আছে, লোহা কাটার সবগুলি এসছিল। সুতরাং মানে একটা লোক যিনি বাঁচতে চাইছেন এমন একটা জায়গায় উনি আটকে রয়েছেন, এবং এই ধরনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক, মানে মর্মান্তিক, এটার কোনো ভাষা নেই। কিন্তু সবটাই প্রশাসনের গাফিলতি সেটাও আমি বলছি না, বা এটাকে আমি উড়িয়েও দিচ্ছি না, কিন্তু যেটুকুনি জানি তেলিয়ামুড়ার এসডিএম সহ তেলিয়ামুড়ার যারা আমাদের এসডিএম অফিসের সঙ্গে অ্যাটাচড রয়েছেন, এদের প্রত্যেককে আমি জানি, যখনই বন্যা হয়েছে রাত ওরা থেকে মানুষকে রেস্কিউ করেছেন। যখন জলের লেভেল বেড়ে যায়, নদীর জলের লেভেল বেড়ে যায়, তারা মানুষকে আগাম সতর্কতা করেন এবং আমার সাথে সবসময় অ্যাটাচ থাকেন যে ম্যাডাম জলের লেভেল এরকম, আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকেন জলের লেভেল কোন পর্যায়ে আছে। এতটা সজাগ দৃষ্টি রেখে কিন্তু তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন মানুষের স্বার্থে কাজ করে, কিন্তু তারপরেও ইনসিডেন্ট হয়, তারপরেও অ্যাক্সিডেন্ট হয়। গতকালকে মিহিরলাল দেবনাথ সম্ভবত ট্রাক চালক, তার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক, কিন্তু প্রশাসন চেষ্টা করেনি, এটা ঠিক নয়। প্রশাসন চেষ্টা করেছে, কিন্তু আমরা ওনাকে বাঁচাতে পারিনি, আমাদের দুর্ভাগ্য। আমরা পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীও বিবৃতি দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও বিবৃতি দিয়েছেন যে যদি কারোর গাফিলতি থাকে, প্রশাসনিক গাফিলতি থাকে, তাহলে ছাড়া হবে না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন। তিনি সর্বোচ্চ পদে আছেন ত্রিপুরা রাজ্যের, এবং তিনি এতটাই মানে
মানবিক, আমার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এতটাই মানবিক যে হাতির মানুষে যখন একটা জানোয়ার হাতি মানুষকে যখন মেরে ফেলে তাকে আমাদের রাজ্য সরকার, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারকে আর্থিক সহায়তা করেন। মানুষকে তো ফিরিয়ে দিতে পারি না আমরা, কিন্তু পরিবারটা যেন বাঁচেন সেই চেষ্টা করেন। ওইভাবে আমরা দেখেছি আমাদের সরকারকে, সরকারের মানবিক মুখকে আমরা দেখেছি। কিন্তু প্রশাসনিক গাফিলতি আমি বলবো না, হয়তো যে লেভেলে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট হওয়া উচিত, যে লেভেলে প্রশিক্ষণ হওয়া উচিত, যে লেভেলে যে তৎপরতার সঙ্গে হওয়া উচিত, হয়তো ওখানে কোনো ত্রুটি ছিল কিনা সেটা তদন্তের ব্যাপার, সেটা তদন্ত করবেন রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি বলবো আরো প্রশিক্ষণ আরো বাড়ানো দরকার এবং অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের ডিজাস্টারে থাকা উচিত, মানে আধুনিক যন্ত্রপাতি আরো অনেক বেশি থাকা উচিত। কারণ এই মৃত্যু আমাদের হাত দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিপদ বলে কয়ে আসে না, বিপদ যে কোনো মাত্রার হতে পারে, আমাদের স্বয়ং সম্পূর্ণ থাকতে হবে। আচ্ছা ম্যাডাম, আমাদের শেষ দুটি প্রশ্ন আপনাকে করব। যেহেতু এখানে তেলিয়ামুড়ার পাশের যে বিধানসভা, সেই বিধানসভার নাম কি আমরা জানতে পারি? কেন্দ্রটির নাম, বিধানসভার নাম 29 কৃষ্ণপুর, যার মাননীয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তর শ্রী বিকাশ দেববর্মা মহোদয়ের। তেলিয়ামুড়া বললেই কল্যাণী রায়, এটাই তো আমার দুর্ভাগ্য, এটা তো আমার দুর্ভাগ্য। পত্রিকাতে যখন উঠে তেলিয়ামুড়ার কোনো বিষয় পড়তে পড়তে নিচে গিয়ে দেখি যে এটা আমার বিধানসভা কেন্দ্র নয়, এটা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র, ব্লক কমন থানা। আমাকে পানীয় জলের জন্য পথ অবরোধ, পুরো পত্রিকায় আমার পড়তে হয়ে গিয়ে নিচে গিয়ে এসে দেখি মুঙ্গিয়াগামীতে, ও নিচে গিয়ে পড়তে পড়তে নিচের লাইনে এসে দেখি চাকমাঘাটে। কিন্তু আসে হেডলাইনটা আপনাদের মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, আসে তেলিয়ামুড়া। আমাকে পুরো নিউজটা শুনতে হয় কিংবা পুরো নিউজটা আমাকে পড়তে হয়, কারণ তেলিয়ামুড়াতে না পথ অবরোধ হয়, না জলের জন্য মানুষকে লাইন দিতে হয়, না জলের জন্য আধিকারিক বা পঞ্চায়েতে তালা পড়ে। তেলিয়ামুড়াতে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টার উপর আমি থাকি মানুষের সাথে, মানুষের বিপদে, মানুষের আনন্দে, মানুষের দুঃখে। সুতরাং তেলিয়ামুড়াতে আপনি কখনোই শুনবেন না কোনো পঞ্চায়েতে তালা পড়েছে। কিছুদিন আগে হয়েছে রেগার পেমেন্ট নিয়ে, আমরা সঙ্গে সঙ্গে সেটা সলিউশন করেছি ডিএম এর সঙ্গে, আর সেটাও যারা করেছে তাদের তারাও ভুলের শিকার, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাড্রেস করেছি। আমার দুর্ভাগ্য যেহেতু কমন ব্লক। তাহলে কি ম্যাডাম বলতে এটা থেকে উঠে আসে না যে মানুষের যে বক্তব্য, যে তাহলে এই জায়গাতে প্রশাসনিক এবং রাজনৈতিক যারা দলীয় নেতৃত্ব রয়েছেন এই জায়গাতে নেতৃত্ব দিচ্ছেন, লিডিং দিচ্ছেন, কোথায় একটা গ্যাপের কারণে 7 ঘন্টা জীবিত যে লোকটা দেখা যাচ্ছে মিডিয়ার সামনে ফোন নাম্বার দিচ্ছেন এবং কিভাবে দাঁড়ালে, কিভাবে গাড়িটা ড্রজারটা ঘুরিয়ে নিলে কিভাবে তাকে রক্ষা করা যেতে পারে সেই নিদান, সেই রাস্তাটাও দেখাচ্ছেন। এমন একটা অবস্থা। দেখুন আমি একটা কথা বলি, আপনি যেটা বলছেন এটা বুঝতে পেরেছি। আমি দেখেছি ড্রাইভারের ভিডিওটা দেখেছি, সে কিভাবে ডাইরেকশন দিচ্ছে, বাড়ির ফোন নাম্বার দিচ্ছে। কিন্তু যেখানে পুরো প্রশাসন যেখানে মানে লেগে গেছে কাজে, যেখানে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে এসডিএম প্রশাসন, মানে অর্থাৎ মহকুমা প্রশাসন পুরো লেগে গেছে, থানায় এসছে, এসডিপিও এসছে, ওসি গেছে, এবং সবাই যেখানে এসছে, সেখানে রাজনৈতিক নেতাদের অভিজ্ঞতা কি? আপনি বললেন রাজনৈতিক নেতারা কি হবে, হয়তো কোনো জায়গায় ফোন করবে, কাউকে আনবে ডেকে, হয়তো। আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। ওই মুহূর্তে, ওই দিন এত রাত্রিরে ওইখানকার বিধায়ক, তিনি রাজ্যের মাননীয় মন্ত্রী, তিনিও জানেন না, আমি যেটুকু জানি এত গভীর রাতে দুর্ঘটনা ঘটেছে। জানলে হয়তো তিনি ছুটে আসতেন, বা কালকে হয়তো তিনি এসছেন বা আজকে হয়তো তিনি এসছেন, আমার কাছে এই খবর নেই। সুতরাং আমি এই কথা বলবো না যে কেউ ইচ্ছাকৃত ভাবে এই ঘটনাটাকে উপেক্ষার নজরে দেখেছে। আসলে এই ধরনের দুর্ঘটনা আমাদের, আবারও বলছি, এই দুর্ঘটনা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এর মৃত্যু আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট মানেই মকডিল নয়, ডিজাস্টার ম্যানেজমেন্ট মানেই 8-10 জন স্বেচ্ছাসেবক নিয়ে নৌকা নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়া নয়। আরো অনেক বেশি হাইলি টেকনিক্যাল হতে হবে, আরো অনেক বেশি যন্ত্রপাতি আমাদের থাকতে হবে, এবং মানে ওয়েল ইকুইপড ডিজাস্টার
আমাদের থাকতে হবে। এবং সাধারণ মেশিনগুলো কাজ করছিল না, আমরা দেখলাম যে ফুটেজগুলো আমরা দেখতে পেয়েছি যে প্রাথমিকভাবে যে এই ফুটেজগুলো আমি এটা আপনাকে বলি, আমি যে নিচ্ছি আমার কাছে তথ্য রয়েছে, সাংবাদিক বন্ধুদের শ্রদ্ধার সঙ্গে যারা কভারেজ দিয়েছেন শ্রদ্ধার সঙ্গে তাদের উদ্দেশ্য আমরা বলতে চাই, দেখুন মেশিনগুলো তো সব প্রত্যেকদিন ইউজ হয় না, যে কোনো আপনি গাড়ি একটা যদি 4 দিন না চালান, পরে এই গাড়িটা যখন স্টার্ট করতে যাবেন আপনাকে কিন্তু একটু সময় দিতে হয় স্টার্ট করার জন্য। এমনি একটি মেশিন যখন হঠাৎ করে এরকম মেশিনটা এইভাবেই স্টার্ট করতে হয়। আমি আজকে বললাম তো, আজকে এই ঘটনার পর আমি এসডিএম সাহেব এবং যিনি ইনচার্জ ডিসিএম, যিনি ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে অ্যাটাচড রয়েছেন, ওনার সাথে কথা বলেছি। এই মেশিনগুলো চালাতে গেলে প্রথম এভাবেই চালানো হয়, অনেকবার চালাতে হয়, টানতে হয় এটা, তারপর এটা স্টার্ট হয়। সাংবাদিক একটা দায়িত্বশীল এবং প্রথম শ্রেণীর একটা মিডিয়াতে হাউসে এখানে বলা হয়েছে যে এসডিএম মহোদয় অঞ্জন দাস তিনি স্বীকার করে নিয়েছেন এটা প্রশাসনের একটা ব্যর্থতা। দেখুন অঞ্জন বাবু এই দায়িত্বে ছিলেন না এবং তিনি স্পটে কতটা ছিলেন আমি জানি না। এই টোটাল বিষয়টাকে তিনি কতটা দেখেছেন সামনে থেকে আমি জানি না, বাট আমি যে রিপোর্ট কালেকশন করেছি আরেকজন ডিসিএম এবং এসডিএম এর কাছ থেকে, তার থেকে আমি জানতে পেরেছি গাফিলতি নয়, স্তততার একটা রিজন হতে পারে যে মেশিন পত্র অ্যারেঞ্জ করে স্টার্ট করে এগুলো করতে গিয়ে একটা টাইম, একটা ভালো সময় নষ্ট হয়ে গেছে। তো শেষ পর্যন্ত বার করা গেছে, কিন্তু এক্সেসিভ ব্লিডিং এর কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুটা মর্মস্পর্শী, মৃত্যুটা অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু প্রশাসনিক গাফিলতি বলেই আমরা চালিয়ে আমাদের দায়িত্ব আমরা খালাস করে নেব এটা নয়, তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অঞ্জনবাবু কি বলেছেন আমি জানি না, এবং অঞ্জনবাবু কতটা ছিলেন ওখানে এটাও আমি জানি না। তাহলে একটাই কথা আমরা যেটা বুঝতে পারছি যে এই ভুলটা থেকে বা যেখানে একটা এই ধরনের একটা মৃত্যু থেকে আগামী দিনে রাজ্যের যে আপৎকালীন ব্যবস্থা সেটা ঘুরে দাঁড়াবে। এবং শেষ প্রশ্ন, রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি একজন তৎপর একজন বিধায়িকা এবং দায়িত্ব নিয়ে অনেক কিছু দায়িত্ব করেন, তার জন্য আপনার প্রত্যাশাটা বেশি এবং তেলিয়ামুড়ার নাম হলেই আপনার নামটা জুড়ে আসে, আমরা প্রথমেই বললাম। কিন্তু এর ক্ষেত্রে আমরা বলবো রাজ্যের বিভিন্ন প্রান্তিক শহরগুলিতে, সাবরুম, শান্তির বাজার, উদয়পুর, অন্যান্য জায়গাগুলিতে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং মাথা তুলছে। আগামী দিনে এই বিল্ডিং গুলি 4 তলা 5 তলা হচ্ছে, আপনিও তো দেখে থাকবেন। সেখানে যদি এই ধরনের দুর্ঘটনা, অগ্নিপাতের ঘটনা ঘটে, অগ্নিকাণ্ড ঘটে, সেখান থেকে রক্ষা করার জন্য আগামী দিনে কি কোনো ব্যবস্থা নিচ্ছেন, নাকি শুধুমাত্র বিল্ডিং গুলি অনুমতি দিয়ে দেওয়া হচ্ছে? সেগুলি আগামী দিনে এগুলো আমি না রাজ্যের কোনো দপ্তরের দায়িত্ব রয়েছে, এগুলো না আমার ডিপার্টমেন্ট, এবং এগুলো দেখার দায়িত্ব আমার না। আমার দায়িত্ব একজন বিধায়ক হিসাবে, আমার দায়িত্ব আমার এলাকা দেখা। আমার বিধানসভা কেন্দ্রে এখনো এরকম হাই রাইজ বিল্ডিং হয়নি। আমার এখানে একটা 3 তলা দালান হচ্ছে, অফিস বিল্ডিং হচ্ছে, সেখানে আমি সিজফায়ার থেকে ধরে আমি সবগুলো অগ্নি নির্বাপক থেকে আমার সবগুলো ব্যবস্থা থাকবে, এবং ডিস্টেন্স আমি বিল্ডিংটার এমন ভাবে করেছি যেন ফায়ার ব্রিগেড ঢুকতে পারে, এবং অন্যান্য ব্যবস্থা আমরা রাখবো। সারা রাজ্যের দেখার জন্য মাননীয় মন্ত্রীরা রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তারা অত্যন্ত বিচার বিবেচনা করেই কাজ করছেন। ত্রিপুরা আজকে একটা বিকশিত ত্রিপুরার পথে যাচ্ছে। এখন আমাদের এরিয়া তো বাড়ছে না, জায়গা বাড়ছে না, বাড়ছে জনসংখ্যা, বাড়ছে মানুষের চাহিদা, বাড়ছে স্টেট ডেভেলপ করছে, অফিস কাছারি বাড়বে। তো আমরা ভবিষ্যৎ আগামী 100 বছরের পরিকল্পনা নিয়ে আমাদের বিল্ডিং পরিকল্পনা হচ্ছে, যেখানে হাই রাইজ হবে, যেখানে ল্যান্ড ইউজ কম হবে, হাই রাইজ হবে, সেখানে নিশ্চয়ই রাজ্য সরকার এই বিষয়গুলো মাথায় নিয়েই কাজ করছেন। কেননা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন অত্যন্ত সচেতন দায়িত্ব সম্পর্কে, তিনি সেই বিষয়গুলি মাথায় রেখেই কাজ করছেন। সঙ্গে রাজ্যের আপনার কথার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধার সঙ্গে আমরা বলছি, গত 4 বছর ধরে ফায়ার সার্ভিসের একটা রিক্রুটমেন্ট ঝুলে রয়েছে এখনো, এবং বড় কোনো ইকুইপমেন্টস এবং যে টেকনিক্যাল যে একটা যন্ত্র, যেটা যন্ত্রের মাধ্যমে আজকে যুদ্ধ জয় করতে হয়, সারা দেশ যখন বিকশিত হচ্ছে, আমরা কিন্তু এখনো যে হেচকু আর ব্লেড নিয়ে পড়ে আছি। এখন 3-4 বছর পার হয়ে যাচ্ছে, এখন একটা অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীদের নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, বারবার তারা ডেপুটেশন দিচ্ছে। তাহলে কিভাবে বলতে পারেন যে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে তারা সেই I am not the right person to say and to answer all these questions, because this is a back question for me, because I am not the fire brigade minister, fire service minister, and I am not any charge of any ministry of the state, so I am not a right person to answer all your questions. So if you have any query to know about the recruitment in fire service, then you may ask the fire service minister, fire service and emergency services minister, and as well as the honorable chief minister of the state. থ্যাংক ইউ ম্যাডাম, আপনি আমার সঙ্গে ছিলেন, ইতিবাচক ভাবে আপনার উত্তর দিয়েছেন, তার জন্য আমরা অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আপনার কাছ থেকে অন্যান্য কোনো বিষয় নিয়ে তথ্য চাইলে আমরা ফোন করার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ম্যাডাম আমাদের।